শিক্ষার্থীদের নিরাপত্তায় দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজ বন্ধ। ছাত্রছাত্রীদের হল ছাড়ার নির্দেশ। 18 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত। কোটা বিরোধী আন্দোলন বিএনপির নয়, তবে মাঠে থাকবে দল, জানালেন মির্জা ফখরুল। উস্কানি দিচ্ছে দেশ বিরোধীরা, বললেন ওবায়দুল কাদের। নয়াপল্টনে ডিবির অভিযানে পেট্রোল ও অস্ত্র উদ্ধার। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে, তাদের সর্বোচ্চ সম্মান দিতেই হবে। ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, অনগ্রসর কেউ পিছিয়ে থাকবে না। এবং চাকরির নাম করে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন নাইট ক্লাবে তরুণীদের বিক্রি, হাত বদল 3 থেকে 4 বার, চলে নির্যাতনও। বেঁচে ফেরাদের লোমহর্ষক বর্ণনা। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। সহিংসতায় এখন পর্যন্ত 5 শতাধিক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালনের সময় গণমাধ্যমকে তিনি এ তথ্য দেন। নিজ নিজ প্রতিষ্ঠানে ছাত্রলীগ কর্মীদের পাহারা বসানোর আহ্বান জানিয়ে সাদ্দাম বলেন, আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীদের গিনিপিগ বানাতে চায় জামাত শিবির। এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা আমি রাজাকারদের প্রেতাত্মা। এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা কোটা সমস্যার সমাধান চায় না, তারা প্রজন্মকে বিভ্রান্ত করে রাজাকারের রাজনীতি এই বাংলাদেশে পুনর্বাসন করতে চায়। আপনারা কোটা ইস্যুর জন্য সোচ্চার রয়েছেন, আর অন্যরা রয়েছে আপনাদেরকে গিনিপিগ বানিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। ইস্যু ভিত্তিক আন্দোলনকে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কেউ করেন, তখন আমরা দেখে নেব কত ধানে কত চাল হয়। এদিকে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে বুধবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের কর্মসূচিতে অন্য কোনো পক্ষের ঝুঁকে পড়ার সুযোগ নেই বলেও দাবি করেন সমন্বয়কারী। আমাদের বাসায় গোয়েন্দা সংস্থার লোক যাচ্ছে, পুলিশ যাচ্ছে, আমরা রাতের বেলা এক বাসা থেকে আরেক বাসায় রাতে থাকতে পারি না। আজকে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে, আমাদের ভিতরে দ্বিধা বিভক্তি করার সৃষ্টি করা হচ্ছে। আমি জানি না এইখানেও কারো আছে কিনা দ্বিধা বিভক্তি করার জন্য, কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে কিন্তু আমরা বিজয় লাভ করব না। আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত করব, কিন্তু আমি বারবার বলছি আজকে এই আন্দোলন শেষ হয়ে যাবে না। আমরা স্পষ্টভাবে আগেও বলেছি, এখনো বলছি, আমরা একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম থেকে, একটা নির্দলীয় জায়গা থেকে এই আন্দোলন পরিচালনা করে আসছিলাম এবং এখনো করছি। এই আন্দোলনে কারো দলীয় পরিচয় নিয়ে আসার কোনো ধরনের সুযোগ নাই, এবং কেউ যদি এটা আসে আমরা আন্দোলনকারীরা এটা প্রতিহত করব। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। একই সঙ্গে ছাত্রছাত্রীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শিক্ষার্থীদের কখন হল ছাড়তে হবে তা বুধবার সকাল 11টায় সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হবে। একই কারণে দেশের সব স্কুল কলেজও বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া 18 জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। মঙ্গলবার রাতে কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজ সহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়। ইউজিসির বিবৃতির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সামাদ জানান, শিক্ষার্থীদের কখন হল ছাড়তে হবে তা বুধবার সকাল 11টায় সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হবে। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ নিয়ে বিজ্ঞপ্তি দেন। জানানো হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। পাশাপাশি পলিটেকনিক ইনস্টিটিউটের কার্যক্রমও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়া বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরীক্ষা গ্রহণের নতুন তারিখ জানানো হবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে পেট্রোল বোমা, লাঠিসোঁটা ও দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 7 জনকে। অভিযান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। মঙ্গলবার রাত 11:15টার দিকে অভিযান শুরু হয়। এক পর্যায়ে কার্যালয়ের টয়লেটে পাওয়া যায় বেশ কয়েকটি ককটেল। এছাড়া আরেকটি কক্ষ থেকে বিপুল পরিমাণ লাঠিসোঁটা উদ্ধার করা হয়। কোঠাবিরোধী আন্দোলনটাকে অন্যদিকে ধাবিত করার জন্য একটি চক্র, একটা গ্রুপ, তারা বিভিন্ন সময় অর্থ দিয়ে, কেউ পানি দিয়ে, কেউ লাঠি দিয়ে, কেউ অস্ত্র সরবরাহ করে তারা এটাকে এই পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। প্রেস ক্লাবের সামনেও গাড়িতে আগুন লাগানো হয়েছে। তারা বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করেছে। প্রায় 100-র উপরে আমরা ককটেল পেয়েছি। সেখানে পেট্রোল 5-6 বোতল পেট্রোল আমরা পেয়েছি। তারপরে 500 লাঠিসোঁটা 2-3টা রুমে ছিল, 500 লাঠিসোঁটা ছিল, 60টা দেশি বিদেশি অস্ত্র ছিল। এবং আমরা ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনের আমরা প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করছি। কোটা বিরোধী আন্দোলন বিএনপির নয়, তবে শিক্ষার্থীদের রক্ষায় মাঠে থাকবে, ভূমিকা রাখবে দল। এমন কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাতে গুলশানের প্রেস ব্রিফিংয়ে তিনি বুধবার দুপুর 1:30টায় সারা দেশে গায়েবানা জানাজার কর্মসূচির ঘোষণা দেন। এছাড়া আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছাত্রদলের। নয়াপল্টন, নাইটিঙ্গেল মোড় আর ফকিরাপুল জুড়ে প্রতিবাদ আর স্লোগান সংগঠনটির কর্মীদের। এর আগে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা দাবি করেন, শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে। কোটা বিরোধীদের সঙ্গে একাত্মতা জানিয়ে মাঠে থাকার কথা জানান ছাত্রদলের নেতারা। বুধবার সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন তারা। সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে। ছাত্রদল এখানে কোনো ক্রেডিট নিতে যাচ্ছে না। আজকে আমরা যদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি, এই পুরো ইস্যুটাই ভিন্ন খাতে চলে যাবে। সেজন্য আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, এই ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বাত্মক অংশগ্রহণ করবে। এদিকে মঙ্গলবার বিকেলে গুলশানে গণতন্ত্র মঞ্চের সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকারের নির্দেশেই আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। এ হামলার দায় সরকারকে নিতে হবে মন্তব্য করে একদিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ সহ তাদের বিভিন্ন সংগঠন ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আজ যেভাবে সারা দেশে হামলা, আক্রমণ, গুলিবর্ষণ করা হয়েছে, গণমাধ্যমের সংবাদ অনুযায়ী এখন পর্যন্ত 7 জনকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আমরা ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব হুঁশিয়ারি করে বলেন, শিগগিরই গণ আন্দোলন গড়ে তোলা হবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। যারা নিজেদের রাজাকার দাবি করে স্লোগান দিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। বাংলাদেশ বিরোধী এমন অবস্থান সহ্য করা হবে না জানিয়ে সরকারের 3 মন্ত্রী বলেন, বিএনপি জামাত কোটা সংস্কার আন্দোলনে ফায়দা লোটার চেষ্টা করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে মন্তব্য করেন তারা। 16 জুলাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারাবন্দী দিবস। 2007 সালের এই দিনে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে গ্রেফতার করে 1/11 সরকার। এই উপলক্ষে তেজগাঁওয়ে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা জেলা আওয়ামী লীগ। এতে অংশ নিয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলনে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিএনপি জামায়াত। যারা এই রাজাকারের পক্ষে স্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। তরুণদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা মুক্তিযুদ্ধের বেদিমূলে, মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হানছে, তাদের বিরুদ্ধে রাজপথে থাকতে হবে, দেশ পাহারা দিতে হবে,
ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনের নামে সড়ক অবরোধ করলে, ভাঙচুর করলে, জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থা নেবে এমন কথা বলেন তিনি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দেশের সাক্ষার স্বার্থে আমরা আমাদের কাজটি আইন শৃঙ্খলা বাহিনী করবেন এবং তাদের প্রতি তাই নির্দেশ দেওয়া হয়েছে। যেখানেই ভাঙচুর হবে, যেখানেই হত্যাযজ্ঞ হবে, যেখানেই রক্তপাত হবে, আইন শৃঙ্খলা বাহিনী সেই কাজ তার দায়িত্বটা পালন করবে। মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীদের আন্দোলনের খবর আসতে থাকে। ধানমন্ডিতে দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠকে বসেন ওবায়দুল কাদের। এই আন্দোলনকারীরা পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটির নেতৃত্বে আছে তারেক রহমান। প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করা হচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই আন্দোলনের মধ্য দিয়ে যারা ক্ষমতার মঞ্চে পরিবর্তনের দিবা স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন উবে যাবে। স্বাধীনতা সার্বভৌমত্বকে যেই আন্দোলন টার্গেট করে, মুক্তিযুদ্ধকে টার্গেট করে, সেই আন্দোলন আমরা মোকাবিলা করব। মুক্তিযুদ্ধ বাংলাদেশের পক্ষে অবস্থান না নিয়ে রাজাকারদের পক্ষে অবস্থান কেন, শিক্ষার্থীদের দিকে এমন প্রশ্ন ছুড়ে দেন ওবায়দুল কাদের। শিক্ষক শিক্ষার্থীদের রক্তস্নাত। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। যাদের ত্যাগের মাধ্যমে স্বাধীন হয়েছে দেশ, সে বীর মুক্তিযোদ্ধাদের যুগ যুগ ধরে সর্বোচ্চ সম্মান দিতেই হবে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ফেলোশিপ 2024 প্রদান অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান শেখ হাসিনা। একই সঙ্গে প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি সরকার সহানুভূতিশীল জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের কোনো জনগোষ্ঠী যাতে পিছিয়ে না থাকে সেদিকেই নজর দিচ্ছে সরকার। কেউ জনপ্রশাসনের কর্মকর্তা, কেউ বা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ শিক্ষার্থী, আছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকও। তাদের সবাই হার্ভার্ড, অক্সফোর্ড, স্ট্যানফোর্ডের মতো বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ফেলোশিপের আওতায়। মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয়ে চলতি বছর স্নাতকোত্তর পর্যায়ে 38 জন ও পিএইচডিতে 11 জন নির্বাচিত ফেলোর হাতে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড তুলে দেন সরকার প্রধান শেখ হাসিনা। এ সময় গবেষণা, মানব সম্পদ ও শিক্ষার মান উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নানামুখী পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, 96 সরকার গঠনের পর ফেলোশিপ দেওয়া শুরু করলেও ক্ষমতার পালাবদলে তা বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এসবের পুনরাবৃত্তি রুখতে ভবিষ্যতে ট্রাস্ট ফান্ড গঠনের পরিকল্পনার কথা তুলে ধরেন শেখ হাসিনা। 2001 সরকার আসতে পারলাম না, বিএনপি ক্ষমতা এসেই আমাদের সেই ফেলোশিপটা বন্ধ করে দিল। এই বন্ধ করার ফলে অনেকে মাঝপথেই তাদের ওখান থেকে ছেড়ে চলে আসতে হয়েছিল, আর অনেকে কষ্ট করে থেকে গিয়েছিল সেটা সম্পন্ন করতে, আর অনেকে যাবার সুযোগই পায়নি। সরকারি চাকুরিতে কোটা তুলে দেওয়ার দাবিতে যখন মাঠে নেমেছে একদল শিক্ষার্থী, তখন সরকার প্রধানের সাফ বার্তা, পিছিয়ে থাকা জনগোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল থাকবে সরকার, আর সর্বোচ্চ সম্মান দিতে হবে বীর মুক্তিযোদ্ধাদেরও। কোনো কেউ অবহেলিত থাকবে না। আমাদের এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রতিবন্ধী আছে, অটিস্টিক আছে, এবং তাদের সকলেরই প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিশীল আমরা, তারা যেন সমাজের সব রকম সুযোগ সুবিধা পায়। আর সবচেয়ে বড় কথা, যারা মুক্তিযোদ্ধা তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে, কাজে তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থনে অন্য জায়গায় চলে গেছেন, বা অনেকের অনেক কিছু থাকতে পারে, যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে। এ সময় জনগণ যাতে প্রকৃত সেবা পায় তা নিশ্চিতে প্রশাসনের কর্মকর্তাদের তাগিদ দেন সরকার প্রধান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউরকে প্রয়োজনে গ্রেফতার করা হবে। তার আরও সম্পদের খোঁজ পেয়ে সেগুলো জব্দ ও ফ্রিজ করতে তৃতীয় দফায় আদালতে আবেদন করার পর এই কথা জানিয়েছে দুদক। এদিকে সাদেক অ্যাগ্রো স্বত্বাধিকারী ও প্রাণী সম্পদ অধিদপ্তরের 5 কর্মকর্তা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। তাদের বিরুদ্ধে যোগসাজশের মাধ্যমে 15টি ব্রাহ্মা জাতের গরু সাদেক অ্যাগ্রোকে হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার।
ছাগলকাণ্ডের পর এখনও একে একে বেরিয়ে আসছে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউরের সম্পদ। 2 দফায় মতিউর ও তার স্বজনদের প্রায় ৩৫০০ শতাংশ জমি, 14 কোটি টাকা, বহুতল ভবন, ফ্ল্যাট এবং 23টি বিও হিসাব জব্দ হয়। মঙ্গলবার 3য় দফায় টঙ্গী গাজীপুরের স্থাপনা সহ 137 শতাংশ জমি, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় 8070 স্কোয়ার ফিটের কমার্শিয়াল স্পেস এবং 19টি কোম্পানির প্রায় 4 কোটি টাকা মূল্যের শেয়ার জব্দ ও ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। আমরা এর আগেও 2 দফায় যেটি পেয়েছি সেটি বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে আমরা কিন্তু অবরুদ্ধ করেছি। এই আজকে আমরা নতুন করে যেটি পেয়েছি এটিও কিন্তু আমরা বিজ্ঞ আদালতে দাখিল করেছি, এটি অবরুদ্ধ করার জন্য, এবং বিজ্ঞ আদালতের যে নির্দেশনা অনুযায়ী আমরা সেভাবে কাজ করি। আমাদের অনুসন্ধান টিম অবশ্যই আপনারা জানেন যে যদি মনে করে যে তাকে গ্রেপ্তার করা দরকার অবশ্যই তাকে গ্রেপ্তার করবে। এদিকে দুর্নীতির অভিযোগে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের 5 কর্মকর্তা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রাণী সম্পদের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, সাদিক এগ্রোর ইমরানের সঙ্গে যোগসাজশ করে কাগজে কলমে জবাই করা 15টি ব্রাহ্মা প্রজাতির গরু নিলাম ছাড়াই দিয়ে দিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। সরকারি কোনো নিলামের মাধ্যমে কিন্তু দেওয়া হয় না। কোনো জিনিস যদি বিক্রি করতে হয় যেটি জব্দকৃত, সেটাও কিন্তু একটা নিলাম প্রক্রিয়ার মাধ্যমে, টেন্ডারের মাধ্যমে বিক্রি করতে, সেই কাজটাও কিন্তু যথাযথ করা হয়। ব্রাহ্মা জাতের 15টি গরু, যার কম বেশি মূল্য 15 কোটি টাকা, রেকর্ডপত্রে জবাই দেখে বাস্তবে জবাই না করে আত্মসাৎ করেছেন। মিথ্যা ঘোষণা দিয়ে 2021 সালে আমেরিকা থেকে বাংলাদেশে আনা হয় গরুগুলো। কাস্টমস ব্রাহ্মা জাতের গরুগুলো জব্দ করে প্রাণী সম্পদ অধিদপ্তরে জিম্মায় দেন। চলতি বছরের রমজান মাসে এই গরুগুলো প্রাণী সম্পদের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহায়তায় ফিরে পায় সাদিক এগ্রো। বিক্রির উদ্দেশ্যে তোলে কোরবানির হাটে। এক একটির দাম হাঁকা হয় 1 থেকে 1.5 কোটি টাকা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। পয়ঃনিষ্কাশন নালার মাত্র আধা কিলোমিটার অংশে গড়ে ওঠে 142 স্থাপনা। কক্সবাজার হোটেল মোটেল জোনের এসব স্থাপনার কারণে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হয় পুরো এলাকায়। মঙ্গলবার অভিযান চালিয়ে এগুলো উচ্ছেদ করেছে পৌর কর্তৃপক্ষ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। একদিকে পথচারীদের নিরাপদ দূরত্বে সরে যেতে করা হচ্ছে মাইকিং, অন্যদিকে একে একে ভাঙা হচ্ছে সড়কের ধারে অবৈধ দোকানপাট। উচ্ছেদ অভিযানের এই দৃশ্য কক্সবাজার হোটেল মোটেল জোনের। এখানকার পয়ঃনিষ্কাশন নালার মাত্র আধা কিলোমিটার অংশে গড়ে উঠেছে 145 অবৈধ স্থাপনা। মঙ্গলবার কক্সবাজার পৌর কর্তৃপক্ষের অভিযানে গুড়িয়ে দেওয়া হয় সবগুলো। পর্যায়ক্রমে অন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। 90% জায়গায় স্থাপনা রয়েছে, অবৈধ স্থাপনা রয়েছে, আমরা সবগুলো উচ্ছেদ করব। সেখানে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না, কারো চেহারা দেখে আমরা চলে যাব না। এদিকে হোটেল মোটেল জোনের রাস্তার উপর অবৈধ এসব স্থাপনা নির্মাণের জন্য রাখা হয়েছে বালু আর পাথর। একটু ভারী বৃষ্টিতে পানিতে তলিয়ে যায় জোনটি, সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে হোটেলে আটকা পড়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়তে হয় পর্যটকদের। ফুটপাত দখল হয়ে গেছে, রাস্তাগুলো অনেক সরু হয়ে গেছে। এখানে হালকা বৃষ্টি হলে কোমরের উপর পানি উঠে যায়। এটা একটা টুরিস্ট স্পট, এটা হওয়া উচিত ছিল আরো পরিষ্কার পরিচ্ছন্ন, যাতে পানিগুলো যাতে ঠিকভাবে যেতে পারে। হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির দাবি, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কক্সবাজারকে পরিকল্পিত নগরী হিসাবে গড়ে তোলা হোক। এখানে ড্রেনেজ ব্যবস্থা সুন্দর হোক, সড়কগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হোক, দেশে বিদেশি পর্যটকরা এসে যাতে বলে যে একটা পরিচ্ছন্ন নগরী। পৌর কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে কক্সবাজার হোটেল মোটেল জোনে অবৈধ স্থাপনা রয়েছে আরও 5 শতাধিক। পর্যটন নগরী কক্সবাজারের হোটেল মোটেল জোনে রয়েছে 5.5 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট ও গেস্ট হাউস, আর প্রতিটি স্থাপনার পাশেই গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। অবশেষে এই অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নেমেছে কক্সবাজার পৌরসভা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভিজিট ভিসায় চাকরির নাম করে তরুণীদের পাচার করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। বিক্রি করা হয় দুবাই, শারজা, আবুধাবির বিভিন্ন নাইট ক্লাবে। যৌন দাসী হিসেবে গড়ে 3 থেকে 4 বার বিক্রি করা হয়। চলে অকথ্য নির্যাতন। মুক্তিপণের টাকা না দিলে হত্যা করা হচ্ছে ভুক্তভোগীদের। সংঘবদ্ধ পাচারকারী চক্রের হাত থেকে অর্ধমৃত হয়ে বেঁচে ফেরা 2 নারীর জবানবন্দিতে উঠে এসেছে লোমহর্ষক কাহিনী। এদিকে মানব পাচারের ঘটনায় কারা করা 96% মামলাতেই আসামিদের খালাস পাওয়ার ঘটনা উদ্বেগজনক বললেন অ্যাটর্নি জেনারেল। মার্জিয়া মামুর রিপোর্ট।
হাজবেন্ড কিন্তু অসুস্থ, তার পুরো শরীরে টিউমার, ডায়াবেটিস, হার্টের সমস্যা। এই কারণে আমি চিন্তা করছি যে আমার একটা বাচ্চা, তার যদি ভালো চিকিৎসা করি তাহলে আমার টাকার প্রয়োজন। ওই চিন্তা করে আমি বাইরের উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু আসলে যাই দেখি সবটাই ভুল, আরো খারাপ হয়েছে আমার সাথে। যন্ত্রণা আর বিভীষিকা ঝরে পড়ছে অশ্রু হয়ে। মানব পাচারকারীদের কালো থাবায় পিষ্ট আরেকটি জীবন, আরেকটি পরিবার। অসুস্থ স্বামীর চিকিৎসা, সন্তানের পড়াশোনা আর সংসারের হাল ধরতে হিমশিম খাওয়া ফাতিমাকে পূর্ব পরিচিত এক নারী প্রতিবেশী প্রস্তাব দেয় সংযুক্ত আরব আমিরাতে ভালো বেতনে রেস্তোরাঁয় চাকরির সুযোগ। ঢাকা থেকে দুবাইয়ের দেইরা এলাকায় পৌঁছালে উপকারী ব্যক্তির মুখোশ উন্মোচিত হয়। ফাতিমার গন্তব্য হয় একটি নাইট ক্লাবে। রোহান ভাই জয়বুল ভাইয়ের কাছে আমার পাঠাইছে দুবাই। যাই দেখি কোনো রেস্টুরেন্ট না, ওইটা ডান্স ক্লাব। কথা না শুনলে আমার মায়ের দৌড়, খাবারের সাথে ওষুধ খাওয়াই দিত। আমরা একটা রুমে 28টা মেয়ে ছিলাম। 4.5 মাসের নরক যাত্রায় নাইট ক্লাব থেকে শারজাহ, আবুধাবিতে ফাতিমা বিক্রি হয় আরও 3 বার। মাথা গোজার ঠাই ভিটে বিক্রি করে মুক্তিপণের 2 লক্ষ টাকা দিয়ে আধ মরা হয়ে দেশে ফেরত আসেন ভুক্তভোগী নারী। তার ভাষ্য, তিনি বেঁচে ফিরলেও বন্দিশালায় প্রাণ হারিয়েছেন অনেকে। অর্ধশত তরুণী এখনো বন্দী পাচারকারীদের হাতে। শাস্তি এমন শাস্তি দেয় যেন ওইগুলা দেখে মানুষের ভয় পায়, যে নেক্সটের জন্য কোনো মেয়ে বাইরে পালানোর জন্য আর উদ্যোগ নেয় নাই। কিস্তিতে গাড়ি ছিল, ওটাকে বিক্রি করে ডেমরা স্টাফ কোয়ার্টার তাদের টাকা দিচ্ছে 1 লাখ, আর চিরাং যে দালাল আছে ওরা দিচ্ছে 1 লাখ। আইনে 90 দিনে অভিযোগ গঠন ও 180 দিনের মধ্যে বিচার শেষ করার বিধান থাকলেও বছরের পর বছর আদালতে চক্কর কেটে হতদরিদ্র মানুষগুলো মামলার খরচ চালাতে গিয়ে আরও নিঃস্ব হচ্ছেন। আমার 2টা মেয়ে, তার মানে স্বামী অসুস্থ, কাজকর্ম করতে পারে না। আমি নিজেই সংসার চালানোর লাগে, দিন আনি পান্তা পোড়াই। উকিলেরও আমি টাকা দিব কিভাবে, খাবো কিভাবে? শুনতাম আগে সব আইন সবার জন্য সমান, এটা সমান না। বর্তমানে 10 বছরেরও বেশি সময় ধরে বিচারাধীন রয়েছে ভুক্তভোগীদের করা 145টি মামলা। 5 বছরের বেশি সময় ধরে বিচারাধীন মামলার সংখ্যা 478টি। এমন অবস্থা উদ্বেগজনক বললেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। অবশ্যই উদ্বেগজনক। এই কারণে উদ্বেগজনক আমি বলি যে যদি সঠিকভাবে সাক্ষ্যগুলো উপস্থাপন করা না হয়, সেই ক্ষেত্রে আসামিরা খালাস পেয়ে যায়। এটাকে যেন অত দ্রুততার সাথে বিচারটা হয় এবং মানুষজন, সাধারণ মানুষ যারা প্রতারিত হচ্ছে তারা যেন বিচার পায়। 2023 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর নাগাদ দেশের বিভিন্ন আদালতে নিষ্পত্তি হওয়া 332টি মামলার মধ্যে 316টিতেই সব আসামি খালাস পেয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক রূপ পাওয়ার 2 যুগ পর অবশেষে ক্যাটাগরি 9-এ উন্নীত করে সব ধরনের বিমান অবতরণ এবং উড্ডয়ন সক্ষমতার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারলাইন্সগুলোর চাহিদা অনুযায়ী রানওয়ের সামর্থ্য 64 থেকে 90 PCN-এ উন্নীত করার পাশাপাশি স্পেন থেকে আনা হয়েছে অত্যাধুনিক 3টি ফায়ার ফাইটিং ভেহিকেল। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে পানি ছিটাতে ছিটাতে দ্রুত গতিতে ছুটে চলছে ফায়ার ফাইটিং ভেহিকেল। যেন বড় কোনো বিপর্যয় প্রতিরোধের চেষ্টা তাদের। ইন্টারন্যাশনাল রুটের বড় ফ্লাইট নামাতে আগে সক্ষমতা বাড়ানো হয়েছিল, রানওয়ের প্রয়োজন ছিল অগ্নি নির্বাপন ব্যবস্থার সক্ষমতা বাড়ানো। এরই অংশ হিসেবে বিদেশ থেকে আনা হয়েছে 3টি অত্যাধুনিক গাড়ি। এইভাবেই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ক্যাটাগরি 8 থেকে 9-এ উন্নীত করার অংশ হিসেবে বাড়ানো হচ্ছে অগ্নি নির্বাপন সক্ষমতা। একটা গাড়িতে 12,000 লিটার পানি, 1440 লিটার ফুম এবং 250 কেজি ড্রাই কেমিক্যাল পাউডার আছে। ওই অনুযায়ী ক্যাটাগরির চাইতে আমরা অনেক আপগ্রেড অবস্থায় আছি এখন। এয়ারলাইন্সের বিধি অনুযায়ী বড় ফ্লাইট অবতরণ কিংবা উড্ডয়নের ক্ষেত্রে রানওয়ের সামর্থ্য 90 PCN নিশ্চিত করতে হয়। পাশাপাশি ফায়ার ফাইটিং ভেহিকেল থাকতে হবে কমপক্ষে 3টি 90 PCN এবং ফায়ার ফাইটিং ভেহিকেল 5টিতে উন্নীত করা হয়েছে। ক্যাটাগরি 9 হওয়ার
পরে যেটা হয়েছে আমাদের সৌদি এয়ারলাইন্স, বিভিন্ন কাতার এয়ারওয়েজ প্লাস অন্যান্য যে এয়ারলাইন্সগুলো তারা এখন স্বস্তিতে আছেন যে তারা এখন এখানে এসে ল্যান্ড করতে পারবে। 2000 সালে জাপানি সংস্থা জাইকার সহযোগিতায় আন্তর্জাতিক রূপ পাওয়া চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বছরে 16 লাখ যাত্রী যাতায়াতের পাশাপাশি 20,000-এর বেশি ফ্লাইট উঠানামা করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে নিজ দলের চূড়ান্ত মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার মিলওয়াকিতে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের সদস্যরা ভোটের মাধ্যমে ট্রাম্পকে মনোনীত করেন। এছাড়াও এদিন ট্রাম্প নিজের রানিং মেটও ঘোষণা করেন। ওহাইও অঙ্গরাজ্যের সিনেটের জেডি ভ্যান্স হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। গুলিতে আহত ট্রাম্প এদিন কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে যোগ দেন। এদিকে একই দিন রাষ্ট্রীয় গোপন নথি সংক্রান্ত মামলা থেকেও রেহাই পেয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। আততায়ীর গুলি থেকে বেঁচে ফেরার পর নিজ দল রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দেন আহত ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। সম্মেলনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন ট্রাম্প। তিনি কতটা জনপ্রিয় তার প্রমাণ মেলে ভোটাভুটিতে। প্রায় 2,500 প্রতিনিধির সবকটি ভোটেই পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট। কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও প্রয়োজনীয় সংখ্যক 1,215টি ভোটের দরকার ছিল ট্রাম্পের। নিজের ছেলে এরিক ট্রাম্প যখন ফ্লোরিডার প্রতিনিধিদের ভোটের ফলাফল ঘোষণা করেন তখনই চূড়ান্ত হয়ে যায় ট্রাম্পের প্রার্থিতা। এর আগে ট্রাম্প নিজের রানিং মেট হিসেবে ওহাইওর সেনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন। পরে রিপাবলিকান ডেলিগেটরা 39 বছর বয়সী তরুণ এই রাজনীতিককে ভোট দিয়ে তার মনোনয়ন চূড়ান্ত করেন। রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প আরও একটি সুখবর পেয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি নিজের কাছে রেখে দেওয়ার মামলা খারিজ করে দিয়েছে আদালত। ট্রাম্প এরপর আশা করছেন তার বিরুদ্ধে অন্যান্য মামলাগুলোও একে একে খারিজ হয়ে যাবে এবং তিনি খুব দ্রুতই আইনি জটিলতা থেকে মুক্ত হবেন। এদিকে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের পরে এখন সবার দৃষ্টি আগামী মাস অগাস্টের 19 তারিখের দিকে, যেখানে শিকাগো শহরে ডেমোক্র্যাট পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত হবে জো বাইডেন কি প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের, নাকি নিজে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন। আর তিনি যদি প্রার্থিতা প্রত্যাহার করে নেন তাহলে কে হবেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট, এ নিয়েই এখন আলোচনা সর্বত্র। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইউরো, কোপা আমেরিকা আর অলিম্পিকের প্রভাব পড়েছে পর্তুগালের পর্যটনে। আশানুরূপ পর্যটক না থাকায় সুভেনিয়ার শপ, হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসা সহ সংশ্লিষ্ট সব খাতেই চলছে মন্দাভাব। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি পর্তুগালের পর্যটন নির্ভর ব্যবসার সঙ্গে জড়িত থাকায় ক্ষতিগ্রস্ত তারাও। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্পট রাজধানী লিসবনের প্রাসা কমার্সিও। গ্রীষ্মের এ সময়ে স্থানটি পর্যটকদের পদচারণায় মুখর থাকার কথা থাকলেও দেখা যাচ্ছে উল্টো চিত্র। পর্তুগালের বেশিরভাগ পর্যটন স্পটগুলোর চিত্রও প্রায় এক। জার্মানিতে সদ্য শেষ হওয়া ইউরোর রেশ কাটতে না কাটতেই ফ্রান্সে শুরু হচ্ছে অলিম্পিক। অন্যদিকে কোপা আমেরিকার কারণে যুক্তরাষ্ট্র বা লাতিন অঞ্চলের পর্যটকও এবার পায়নি পর্তুগাল। আশানুরূপ পর্যটক না থাকার প্রভাব পড়েছে সংশ্লিষ্ট সব ব্যবসায়। প্রত্যাশা অনুযায়ী ক্রেতা নেই সুভিনিয়র শপগুলোতে। অন্যদিকে পর্যটক কম থাকায় অলস সময় কাটাচ্ছেন পর্যটকদের জন্য বিশেষায়িত ইয়েলো বাসের চালকেরাও। দীর্ঘ সময় অপেক্ষা করেও যাত্রী পাচ্ছে না টুকটুক চালকরাও। পর্তুগালে বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী পর্যটন নির্ভর ব্যবসার সাথে জড়িত থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাও। গতবারের চেয়ে এবার অনেক খারাপ, যা আমরা কখনো কল্পনা করতে পারিনি। জানি না আগে নেক্সট ইয়ারে আমরা এটা কি কভার করতে পারবো কিনা। কমিউনিটি যারাই আছে বাংলাদেশি এই বছরের যে বিজনেস খারাপ দিকে সাফার করতেছি। আশা করতেছি আগামী মাস থেকে আমাদের বিজনেস ইনক্রিজ হবে। সাধারণত অক্টোবর মাস পর্যন্ত পর্তুগালের আবহাওয়া ভালো থাকায় সামনে পর্যটক সমাগম বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। এমন অবস্থায় ট্যুরিস্ট ট্যাক্স 2 ইউরো থেকে বাড়িয়ে 4 ইউরোর কথা ভাবছে লিসবন সিটি কর্পোরেশন। পর্তুগালের অর্থনীতির একটি বড় অংশ আসে পর্যটন খাত থেকে। তবে 3টি বড় ইভেন্ট থাকায় এবছর প্রত্যাশিত পর্যটক পায়নি পর্তুগাল। তাই সুভিনির শপ তো বটেই, পর্যটন সংশ্লিষ্ট প্রায় সব খাতেই পড়েছে এর প্রভাব। তবে সেপ্টেম্বর নাগাদ ঘুরে দাঁড়াতে পারে পর্যটন নির্ভর অর্থনীতি, এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বৃহত্তর সিলেটের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের অদূরে নর্থ হলিউডের সাইন্ট লুজি মিলনায়তনে এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রাথমিক থেকে কলেজ পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেওয়া হয়। সংগঠনের সভাপতি আব্দুল মুমিন, সাধারণ সম্পাদক লায়েক আহমেদ সহ অন্যান্য নেতা ও শিক্ষার্থীদের অভিভাবকরা এতে অংশ নেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া হয়ে গেল নোয়াখালী উৎসব। বৃহত্তর নোয়াখালী সোসাইটির আয়োজনে উৎসবে অংশ নেন হাজারো প্রবাসী বাংলাদেশি। লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বড় একটি অংশ বাংলাদেশের বৃহত্তর নোয়াখালী জেলার। তাদের সমন্বয়ে গড়ে উঠেছে বৃহত্তর নোয়াখালী সোসাইটি। স্থানীয় সময় রোববার সংগঠনটির উদ্যোগে জেলাটির ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি তুলে ধরতে আয়োজিত হয় নোয়াখালী উৎসব। লস অ্যাঞ্জেলেস শহরের অদূরে এলমন্টির হুইটার রিক্রিয়েশন এরিয়ার এই উৎসবে যোগ দেন হাজারো প্রবাসী বাংলাদেশি। নেচে গেয়ে আনন্দে মাতেন তারা। শতভাগ বাঙালিয়ানা পরিবেশে দিনব্যাপী এ অনুষ্ঠানে শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে উৎসবে আগত সবাইকে। অনুষ্ঠানে হরেক ধরনের খাবারের পাশাপাশি ছিল শিশুদের জন্য নানা ধরনের খেলাধুলার ব্যবস্থা। আয়োজন শেষে বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় পুরস্কার। আয়োজকরা জানান, বিদেশের মাটিতে বেড়ে ওঠা তরুণ প্রজন্মদের নোয়াখালীর ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে পরিচয় করাতে ভবিষ্যতেও অব্যাহত থাকবে এ আয়োজনের ধারাবাহিকতা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। খেলার খবর। বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে আর কোনো ব্যবচ্ছেদ নয়। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোখ আসন্ন পাকিস্তান সফরে। দেশের মাটিতে এখনও কোনো ম্যাচ জিততে না পারলেও এবার টেস্ট সিরিজে লড়তে চান সমানভাবে। মোস্তাক আহমেদের বিদায় চিন্তায় ফেলেছে শান্তকেও। রিশাদকে নিয়ে উচ্ছ্বাস ঝরলেও বলছেন, বাস্তবতা মেনে এখনই লাল বলে লেগিকে নিয়ে ভাবছেন না তারা। ভুলতে চাইলেই কি ভোলা যায়? তবে ভালো হোক কিংবা খারাপ, অতীতের কোনো সিরিজ কিংবা টুর্নামেন্ট নিয়ে কথা বলতে ভীষণ অনীহা টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্তর, যার চোখ এখন শুধুই পাকিস্তান সফরে। বিশ্বকাপ শেষে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি। মানছেন ব্যাটিং দৈন্যতাই বড় চিন্তার। তবে এইচপি ইউনিটের অনেকেই অস্ট্রেলিয়ায়, বাকিরা প্রস্তুতি সারবেন চট্টগ্রামে। পাকিস্তান সিরিজ চ্যালেঞ্জিং হলেও আস্থা রাখছেন অভিজ্ঞতায়, লড়তে চান সমান তালে। প্ল্যানিং ওয়াইজ খুব ভালোভাবে প্ল্যান করা আছে। এখন জাস্ট আমরা এই প্র্যাকটিস ম্যাচগুলো এবং আমাদের যাওয়ার আগে বেশ কিছু প্র্যাকটিস সেশনও থাকবে, এগুলো আমরা ঠিক মতো করে যত ভালোভাবে প্রিপেয়ার হতে পারি। এটা অবশ্যই অনেক চ্যালেঞ্জিং হবে। তারা খুবই ভালো দল, বাট আমার মনে হয় যে এই ফরম্যাটে আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে। যদি আমি নাম মেনশন করি, মুশফিক ভাই, মমিনুল ভাই, সো আরও বেশ কিছু প্লেয়ার আছেন। সো আমরা যদি আমাদের ওই এক্সপিরিয়েন্সটা শো করতে পারি এবং আমাদের ওই স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, অবশ্যই এই সিরিজটা ভালো হবে। হতাশার ভিড়েও টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বড় অর্জন রিশাদ হোসেন, যার বদলে যাওয়ার পেছনে স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদের অবদান সবাই মানেন এক বাক্যে। কিন্তু হঠাৎ করে মুশতাকের বিদায় দুশ্চিন্তায় ফেলছে টাইগার অধিনায়ককে। যদিও রিশাদের পারফরমেন্সের পেছনে লোকাল কোচদের কৃতিত্ব দিতেও ভুললেন না শান্ত। আমি জানি না বোর্ডের সাথে কি ধরনের কন্ট্রাক্ট ছিল, সম্ভবত ওয়ার্ল্ড কাপ পর্যন্তই ছিল আমি যতটুকু জানি, বাট দারুণ কাজ করেছেন রিশাদ, খুবই কমফোর্টেবল ছিল, বাকি স্পিনারগুলো কমফোর্টেবল ছিল। বাট আমি শুধুমাত্র মুশতাক আহমেদ ওনাকেই ক্রেডিট দিতে চাই না, কারণ রিশাদ কিন্তু তারও আগে থেকে আমাদের লোকাল যে কোচিং স্টাফ ছিল তাদের কাছ থেকে কোচিং নিচ্ছিল। গুঞ্জন আছে পাকিস্তান সফরে দলের সঙ্গী হতে পারেন রিশাদ। তবে এই লেগিকে এখনই টেস্টের জন্য প্রস্তুত মনে করেন না নাজমুল হোসেন। এটা আমার মনে হয় সিলেক্টরকে জিজ্ঞেস করলে আরো বেটার হবে, বাট আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স যতটুকু মনে হয়, আমার মনে হয় না এই মুহূর্তে রেড বলের জন্য ও পুরোপুরি রেডি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আগস্টের মাঝামাঝি দেশটি সফরে যাবে টাইগাররা। 2 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ 21 আগস্ট। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শিক্ষার্থীদের নিরাপত্তায় দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ বন্ধ, ছাত্রছাত্রীদের হল ছাড়ার নির্দেশ, 18 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত। এবং মধ্যরাতে বিএনপি কার্যালয়ে ডিবির অভিযানে লাঠি, সোঁটা ও অস্ত্র উদ্ধার, গ্রেফতার 7। নাটক সাজিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না বলছেন বিরোধীরা। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।